নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আমরা আগেও আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আগেও অনেকদিন আগে এই নিয়ে একটা আলোচনা আমরা করেছিলাম। নতুন করে আরও একবার আমরা বুঝে নেবার চেষ্টা করব স্বামী বিবেকানন্দের লেখা বাঙ্গালা ভাষা প্রবন্ধটি, যেটি এই মুহূর্তে ক্লাস 12-এর যে সিলেবাস বাংলার সেখানে রয়েছে। এবং শুধু তাই নয়, এটি এই মুহূর্তে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যে বাংলা সিলেবাস, সেখানে কম্পালসারি বাংলার সিলেবাসের মধ্যেও অন্তর্ভুক্ত হয়েছে, অনেক দিন থেকেই ছিল। তো সকল ছাত্রছাত্রীদের দিকে তাকিয়েই আজকের এই আলোচনা। খুব সংক্ষেপে আমরা বুঝে নেব যে এই প্রবন্ধের মধ্যে আসলে স্বামী বিবেকানন্দ কি বলতে চাইছেন। স্বামী বিবেকানন্দের সম্পর্কে আমরা কম বেশি জানি। তিনি তার পরিচয় সম্পর্কে আমরা একটা কথাই জানি, যে বিবেকানন্দের আদর্শ, বিবেকানন্দের বাণী আমাদের পথ চলার পাথেয়। যে মানুষটা বিদেশের মাটিতে বক্তব্য রাখেন, বিদেশ থেকে ফিরে এসে ভারতবর্ষকে তার স্বর্গের তুল্য বলে মনে হয়। এই যে ভারতবর্ষকে, ভারতবর্ষের মাটিকে তিনি এতটা ভালোবাসেন। তিনি কিছু লেখালেখিও করেছেন। বাংলা গদ্যচর্চার বিকাশে তাঁর অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকেন আমাদের সাহিত্যের ইতিহাসকাররা। দৃষ্টান্তক্রমে তাঁর পরিব্রাজক গ্রন্থের কথা বারবার উঠে আসে। যাই হোক, তাঁর গদ্য অত্যন্ত প্রাঞ্জল। প্রবন্ধের যে যুক্তিনিষ্ঠ রূপ, প্রবন্ধ মানে প্রকৃষ্ট রূপে বন্ধন, বিবেকানন্দের সেই গদ্য কতখানি যুক্তিনিষ্ঠার বাঁধনে বাঁধা, সেটা আমরা লক্ষ্য করব তাঁর এই আলোচ্য বাঙ্গালা ভাষা প্রবন্ধটিতে। বিবেকানন্দের লেখা ভাববার কথা বলে একটি গ্রন্থ, তারই অন্তর্ভুক্ত হচ্ছে এই বাঙ্গালা ভাষা। এই প্রবন্ধের মধ্যে বিবেকানন্দ আসলে কি বলতে চাইছেন, যদি আমরা সেটার দিকে লক্ষ্য করি, তাহলে খুব সহজে বলতে হয়, বিবেকানন্দ আসলে বলতে চাইছেন যে আমাদের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা, ভাবের বাহন রূপেই ভাষার ভূমিকা। ভাব আগে না ভাষা পরে। আমরা তো কথা বলি, আমরা কথা বলি কি, আমরা যাই বলি না কেন তার দুটো দিক থাকে। একটা হচ্ছে কি বলছি, আর একটা হচ্ছে কীভাবে বলছি। একটা হচ্ছে আমার বিষয় বা কন্টেন্ট, আর একটা হচ্ছে আমার ভাষা। ভাষা হচ্ছে প্রকাশের মাধ্যম মাত্র। আমি যেটা বলছি সেটা গুরুত্বপূর্ণ, এবং সেটা বলার জন্য আমি একটা ভাষা মাধ্যম ব্যবহার করে থাকি। যেহেতু আমরা মাতৃভাষা আমাদের বাংলা, তাই বাংলায় কথা বলি আমরা। ইংরেজি হলে ইংরেজিতে বলতাম। আমরা বাংলায় যতখানি সহজ, ইংরেজিতে ঠিক ততখানি কিন্তু সহজ নই। এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে যদি একটা রচনা লিখতে বলা হয়, যে আমি একটি মেলায় গেছি, আমাকে একটি রচনা লিখে দাও, তাহলে সেই মেলাটার বর্ণনাটা আমি যত সহজে বাংলায় লিখতে পারবো, তত সহজে ইংরেজিতে লিখতে পারবো না, সংস্কৃতে লিখতে পারবো না। কারণ আমি জন্মেছি মাতৃভাষা বাংলার মধ্যে। আমি জন্ম থেকে আমার আশেপাশের মানুষজনকে বাংলায় কথা বলতে দেখেছি, শুনেছি, এবং ধীরে ধীরে আমি সেই ভাষাটাই মায়ের মুখ থেকে ক্রমশ অস্পষ্টতা থেকে স্পষ্টতার দিকে আমার মুখে সেই ভাষাটা গেছে। একটু একটু করে আমি শব্দ শিখেছি, উচ্চারণ শিখেছি। যে ভাষাটার সঙ্গে আমার ছোট থেকে বড় হওয়া, আমার একটু একটু করে হাঁটতে শেখা, আমার শরীরের বিকাশ, আমার মনের বিকাশের সঙ্গে সঙ্গে যে ভাষাটাও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ফলে আমি যখন ভাবি, আমরা শুধু কথা বলি ভাষা দিয়ে নয়, আমরা ভাবিও ভাষা দিয়ে। আমার মধ্যে যখন একটা ভাব জাগে, সেটা কিন্তু আমাদের বাংলা ভাষাতেই জাগে। যারা ইংরেজি জানে, যাদের মাতৃভাষা ইংরেজি, তারা হয়তো ইংরেজিতে ভাবে, কিন্তু আমাদেরকে ভাবনাটাও করতে হয় বাংলাতেই। অর্থাৎ ভাব বিষয়টা আসলে বায়বীয়। তাকে প্রকাশ পেতে গেলে, প্রকাশ মানে আমার লেখার মধ্যে নয়, প্রকাশ মানে শুধুমাত্র আমার বলার মধ্যে নয়, প্রকাশ মানে আমার মনের মধ্যে তার অনুভবটাই হচ্ছে প্রকাশ। পাশ্চাত্য দার্শনিক ক্রোচে বলেছিলেন একটি চমৎকার কথা, যিনি রবীন্দ্রনাথের সঙ্গে তার একটা দার্শনিক চিন্তাভাবনার একটা পার্থক্য আছে, যে সাহিত্য কি। রবীন্দ্রনাথ বলছেন প্রকাশ ছাড়া সাহিত্যের কোনো ভূমিকা নেই। প্রকাশ মানে লিখিত আকারে প্রকাশ। আর ক্রোচে কি বলছেন, আমার মনের মধ্যে যে ভাবনাটা জন্ম হলো সেটাই প্রকাশ।
এখন রবীন্দ্রনাথের সঙ্গে এখানে ক্রোচের দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা জায়গায় ক্রোচের ভাবনাটাকে আমাকে সমর্থন করতেই হয় যে আমি যখন মনের মধ্যে একটা ভাবনাকে বা ভাবকে, একটা বক্তব্যকে ভাবি, একটা বিষয় নিয়ে কল্পনা করি, সেই কল্পনাটা কখনোই বায়বীয় হতে পারে না। কল্পনা যখন করছি, কল্পনা আমি যা ভাবছি সেই ভাবনাটার কিন্তু কোনো মূল্যই থাকে না ভাষা ছাড়া। আমি ভাবছিও তো ভাষা দিই, ফলে আমার মনের মধ্যেই প্রকাশ হয়ে যাচ্ছে। প্রকাশ মানেই যে শুধু বাইরে লিখিত আকারে তা নয়, আমার মনের মধ্যে আমি আমার ভাবনাটাকে তো দেখছি, উপলব্ধি করছি, সেটাও তো ভাষা দিয়ে। ফলে ভাষা ছাড়া ভাব হয় না। কিন্তু আবারও বলছি, ভাষা আগে নয়, ভাব আগে। এত কথা আমরা কেন বললাম? বিবেকানন্দ এটাই বলতে চাইছেন যে ভাষা আর ভাবের মধ্যে ভাব আগে, ভাবের প্রয়োজনে ভাষা। আমি যদি এখানে দাঁড়িয়ে কোনো কিছু বক্তব্য রাখি, আমি বাংলায় বলবো। আমি দিল্লিতে গিয়ে কোনো কথা বলতে গেলে হিন্দিতে বলতে পারি। আমি রিপোর্টারদের কাছে কোনো কিছু নিয়ে সেই কথাই যদি বলি, আমি অনেক সময় ইংরেজিতে বলতে পারি। এই যে আমার বিষয়টা এক রয়ে গেল, কোনো কিছু নিয়ে আমার বক্তব্যটা, আমার নিজস্ব যুক্তিটা, আমার নিজস্ব ভাবনাটা, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষে, সেইটা পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বারবার বদলে যাচ্ছে ভাষাটা। তার মানে স্থির পদার্থ কোনটা? আমার কন্টেন্ট, আমার বিষয়টা। ভাষাটা কি? ভাষাটা হচ্ছে যখন যেখানে যেভাবে বললে আমার বক্তব্যটা যাদেরকে আমি বলতে চাইছি তাদের কাছে সহজে পৌঁছে যায়, আমি সেইটাকেই ব্যবহার করছি। এইগুলোকে যদি আমরা খুব খোলা চোখে, খোলা মনে বুঝতে পারি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয় যে আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে কি ভাষা। তার মানে ভাষার কোনো স্থিরতা নেই, ভাবটা আগে, ভাবটার প্রয়োজনে ভাষা। তার মানে কিন্তু এই নয় যে ভাষা আগে, ভাবটা আগে, ভাষাটা পরে, তার মানে এই নয় তাহলে যে ভাষাটার কোনো গুরুত্ব নেই। ভাষাটার গুরুত্ব আছে, কিন্তু কি গুরুত্ব আছে? না, আমার ভাবটা যে ভাষায় সব থেকে ভালো আমি প্রকাশ করতে পারবো, সেই ভাষাটাকে আমি গ্রহণ করব। এই জায়গাটাই বিবেকানন্দ এখানে বলতে চাইছেন। লেখাটার নাম বাঙ্গালা ভাষা। তিনি আসলে এখানে বাংলা ভাষা বনাম সংস্কৃত ভাষার একটা তুলনা করতে চেয়েছেন। আমরা জানি আমাদের পণ্ডিতেরা, আমাদের অনেক মনীষীরা এই মাতৃভাষার পক্ষে কথা বলেছেন। রবীন্দ্রনাথ তাদের মধ্যে অন্যতম। রবীন্দ্রনাথ তার লেখালেখির মধ্যে বলতে গিয়ে, মাতৃভাষার পক্ষে কথা বলতে গিয়ে তিনি একটি চমৎকার কথা বলেছিলেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো। অর্থাৎ একজন সন্তানের পক্ষে বেড়ে ওঠার জন্য মায়ের দুধের থেকে বিকল্প আর কিচ্ছু থাকতে পারে না। মায়ের দুধের থেকে ভালো পুষ্টিকর খাবার একজন শিশুর পক্ষে, সন্তানের পক্ষে আর কিচ্ছু হয় না। রবীন্দ্রনাথ বলছেন আমাদের মাতৃভাষা সেই রকম মাতৃদুগ্ধের মতো। কারণ যে কথা বললাম, জন্মেছি, বড় হয়েছি এই ভাষার মধ্যে। বিবেকানন্দও সেই কথাই বলছেন তার মতো করে। রবীন্দ্রনাথ তাই ইংরেজি বনাম মাতৃভাষার যে যুদ্ধ, সেখানে তিনি বাংলার পক্ষে কথা বলেছেন। রবীন্দ্রনাথকে সরিয়ে রাখি, আমরা আসি বিবেকানন্দের কথায়। বিবেকানন্দও এখানে মাতৃভাষার পক্ষে কথা বলেছেন, কিন্তু প্রতিস্পর্ধী ভাষা বা তুলনামূলক ভাষা হিসেবে তিনি কিন্তু ইংরেজির কথা বলছেন না। কারণ মনে রাখতে হবে যে বাংলাকে অবহেলা করে আমরা যে ভাষাগুলোকে আশ্রয় করতে চেয়েছি, ইদানিংকালে আমরা ইংরেজির ওপর আমাদের একটা প্রবণতা তৈরি হচ্ছে, কিন্তু তার আগে ছিল কোন ভাষা? সংস্কৃত ভাষা। আমাদের সংস্কৃত ভাষার প্রতি একটা প্রবণতা আছে। আমরা বহু বাঙালি কবি, লেখকের কথা জানি যারা সংস্কৃতেই লিখেছেন। জয়দেব বাঙালি কবি, লিখছেন কিসে? গীতগোবিন্দ সংস্কৃত ভাষায়। কারণ একটা সময় মনে করা হতো সংস্কৃত ভাষা দেবতাদের ভাষা, সংস্কৃত ভাষাতেই সাহিত্য লেখা উচিত। মুখের ভাষায়, বাংলা ভাষায় যদি সেই লেখা লিখি, তাহলে সেই ভাষার কোনো মান থাকে না, সেই সাহিত্যের কোনো মান থাকে না। সেই জন্য দেখা যায় যে আমাদের যত কিছু শাস্ত্রগ্রন্থ, আমাদের পুরাণ, আমাদের যা কিছু জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্র, সবটাই আজকে ইংরেজিতে, কিন্তু একটা সময় সংস্কৃতের দিকে, বিশেষত আমাদের শাস্ত্রগ্রন্থাদি, আয়ুর্বেদ শাস্ত্র হোক বা যে কোনো কিছুই, সব কিছুই ওই জ্ঞান বিজ্ঞানের চর্চার জন্য সংস্কৃত ভাষাকে গ্রহণ করা হয়। কিন্তু বিবেকানন্দ বলতে চাইছেন যে সংস্কৃত ভাষা আমাদের তো মুখের ভাষা নয়। একটা সময় সংস্কৃতের কিছু আঞ্চলিক রূপ ছিল। সংস্কৃতের প্রাচীনতম রূপ হিসাবে আমরা বেদের কথা জানি। ঋগ্বেদের সংহিতা অংশটিকে বোধহয় সব থেকে প্রাচীনতম সংস্কৃতের নিদর্শন বা সংস্কৃত গ্রন্থের নিদর্শন বলে আমরা ধরে থাকি। কিন্তু মনে রাখতে হবে সেই সংস্কৃত ক্রমে মানুষের মৌখিক ব্যবহারে, তার মধ্যে নানা শব্দাদির প্রবেশের কারণে তার মধ্যে একটা পরিবর্তন আসছিল বলে আমাদের পাণিনি ব্যাকরণ গ্রন্থ লিখে তার ব্যাকরণ নির্দিষ্ট করে দিয়েছিলেন। এই যে ভাষা, সে হচ্ছে একটা বহমান নদীর মতো।
জীবন যেমন বহমান, ভাষাও বহমান। নদীকে যদি বেঁধে ফেলা হয় তাহলে নদী আর স্বচ্ছ থাকে না, নদী আর স্বচ্ছতা থাকে না। নদীর স্বচ্ছতাকে হারিয়ে সে একটা জলাশয়ে পরিণত হয়, একটা বলা যেতে পারে ডোবায় পরিণত হয়। ভাষাও তেমনি বহমান, তাকে বেঁধে দেবার অর্থ হচ্ছে তার প্রাণধারাকে মেরে ফেলা। এই নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণে যাব না, কিন্তু মূল বিষয় হচ্ছে অন্তত একটা সময় সংস্কৃতের কিছু আঞ্চলিক রূপ বা সংস্কৃতের কোনো মৌখিক রূপ প্রচলিত থাকলেও এই মুহূর্তে সংস্কৃতের কিন্তু কোনো মৌখিক প্রচার বা মুখে মুখে আমাদের বাংলা ভাষার মতো সংস্কৃত ভাষাটাও যে কেউ ব্যবহার করে এই রকম সেইভাবে কোনো দৃষ্টান্ত নেই। ফলে সংস্কৃত ভাষা তার মানে কি একটা কৃত্রিম ভাষা, তার ঠিক মুখের ভাষা নয়। এবং যাকে ব্যাকরণ দিয়ে বেঁধে ফেলা হয়েছে, যার নিয়মটাকে, কারণ আমরা সংস্কৃতের দুটো রূপ জানি, একটা বৈদিক সংস্কৃত আর একটা হচ্ছে যেটা বেদে পাওয়া যায়, আর একটা পাণিনির ব্যাকরণের মধ্য দিয়ে যে সংস্কৃতের ব্যাকরণ নির্দিষ্ট যে রূপটা তৈরি হলো তাকে আমরা বলছি ক্লাসিক্যাল সংস্কৃত, যেটা বেঁধে ফেলা হলো। ফলে এই যে সংস্কৃত আজকে আর মুখের ভাষা নয়, সে একটা মৃত ভাষা, সে একটা কৃত্রিম ভাষা। ফলে সেই ভাষায় যখন জ্ঞান বিজ্ঞানের চর্চা হবে, তখন সেই জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে গিয়ে আমরা যারা পণ্ডিত, যারা লেখালেখি করবে, তারা নিজেদেরকে যদি সংস্কৃত ভাষায় নিজেদের ভাবনা চিন্তাগুলোকে প্রকাশ করে, তাহলে নিজেদেরকে তারা কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে না। আবার যাদের জন্য লেখা এই জ্ঞান বিজ্ঞানের গ্রন্থ, এই শাস্ত্র গ্রন্থ, যাদের জন্য লেখা, তারাও তো পুরোটা আত্মস্থ করতে পারবে না। আমি যখন লিখছি, আমরা আগেই সেই কথা বললাম, আমি ভাবছি বাংলা ভাষায়, লিখছি সংস্কৃত ভাষায়। আমি যদি বাংলাতেই লিখি তাহলে কি হচ্ছে, আমার ভাবনা আর আমার ভাষা দুটো পরস্পর হাত ধরাধরি করে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পাবে আমার লেখার মধ্যে। কিন্তু সংস্কৃত ভাষা যেহেতু আমাদের মাতৃভাষা নয়, সেই ভাষায় যদি লিখি তাহলে কি হয়, আমাকে আগে ভাবতে হবে বাংলায়, তারপরে আমরা সংস্কৃতে সেটাকে পরিবর্তন করতে থাকি। ঠিক যেমন আমরা যদি সংস্কৃতকে ছেড়ে দিই, ইংরেজিটাকেই বলি একটা বিকল্প ভাষা হিসাবে, আমাদের পরীক্ষায় অনেক সময় কি হয়, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি করতে দেয়। এই যে যখন বাংলা থেকে ইংরেজি করতে দেয়, তখন আমরা কি করি, আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে একটু কিন্তু দ্বিধাগ্রস্ত হতে হয়। এই যে যারা আমরা ইংরেজিতে খুব একটা ভালো নই, ইংরেজিতে কোনো কিছু ট্রান্সফার করতে গেলে আমাদেরকে অনেকটা সময় নিতে হয় না? বিষয়টাকে ইংরেজি থেকে বাংলায় সব ছেড়ে দাও। আমরা যদি এইভাবেই ভাবি, আমাদেরকে পরীক্ষার খাতায় একটি রচনা লিখতে বলা হয়েছে বাংলায়, আমরা খুব সহজেই বাংলায় লিখতে পারবো। কিন্তু যদি সেটাকে ইংরেজিতে লিখতে বলে, যদি সেটাকে সংস্কৃতে লিখতে বলে, তাহলে কি হয়, আমরা আগে বাংলাতেই ভাববো, তারপরে সেটাকে ইংরেজিতে বা সংস্কৃতে ট্রান্সফার করব। কিন্তু সংস্কৃতের শব্দভাণ্ডার, বাক্য রচনার সিস্টেম বা ইংরেজির ক্ষেত্রেও তাই, সেগুলো আমাদের বাংলার মতো আমরা রপ্ত করতে পারিনি। সংস্কৃতের ভাষাজ্ঞান, শব্দজ্ঞান বা ইংরেজির শব্দজ্ঞান আমাদের ততটা প্রখর নয় যতটা আমরা মাতৃভাষা বাংলায় প্রখর। ফলে বাংলায় লিখতে হলে আমাদের ভাবনাও আসছে বাংলায়, লিখছিও বাংলায়, সেটা সহজ হয়। সংস্কৃতে লিখতে গেলে আমাদেরকে ভাবনাটাকে বাংলায় করে আবার সংস্কৃতে সেটাকে অনুবাদ করতে হয়। এই যে ভেতরে ভেতরে একটা অনুবাদ চলে, এখানে কি হয়, শক্তি ক্ষয় হয় একরকমভাবে। অর্থাৎ আমার ভাবটা এলো, আমি তাকে দাঁড় করিয়ে রেখে বলি, দাঁড়াও, আমাকে এটাকে আগে সংস্কৃতে ট্রান্সফার করতে দাও। এই যে ট্রান্সফার করতে দেওয়া ভাবটাকে যদি আমি থমকে দাঁড় করিয়ে দিই, তাহলে কিন্তু ভাবটা ক্রমশ মিয়ে যাবে। যারা কবি, তারা যদি কবিতাটা বাংলায় লিখে, কবিতার ভাবটা এলো, সে লিখে ফেললো। কিন্তু কবিতার ভাবটা এলো, আমি বাংলায় লিখবো না, ইংরেজি বা সংস্কৃতে লিখবো, তাহলে কি হয়, ভাবটাকে আমি অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে তার যে বলা যেতে পারে ক্ষমতা, তার যে জোর, তার যে আবেদনটা অনেকটা স্তীমিত হয়ে যায়। এত কথা আমরা এই কারণেই বলছি যে তার মানে একটা ভাষা যার মধ্যে আমরা জন্মেছি, সেটা আমাদের পক্ষে প্রকাশের জন্য অনেক বেশি উপযুক্ত। সংস্কৃত ভাষা একটা মৃত ভাষা, তাই সে ভাষায় আমরা কখনোই নিজের মতো করে আমাদের বক্তব্যকে প্রকাশ করতে পারি না, পারা সম্ভব নয়। নিজেরাও পারি না, যাদের জন্য লিখি তারাও পারে না। এই জন্য বিবেকানন্দ একেবারে প্রবন্ধের শুরু থেকেই বলছেন যে রামকৃষ্ণ থেকে শুরু করে চৈতন্যদেব, যারা লোকশিক্ষার জন্য জন্ম নিয়েছিলেন, যারা জাতিকে নতুন আশার আলোয় মুক্তির পথে ধাবিত করতে চেয়েছিলেন, তারা তাদের বাণী, তারা তাদের ভাবনা কিসে প্রচার করতে চেয়েছেন, মাতৃভাষায়। কারণ মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো, সাধারণ মানুষ সংস্কৃত বোঝে না, কিন্তু বাংলাটা বোঝে। তাই আমার উদ্দেশ্য যদি হয় তাদেরকে কিছু শিক্ষা দেওয়া, তাহলে যে ভাষায় তারা বোঝে সেই ভাষায় যদি আমি বলি, তাদের পক্ষে রপ্ত করা অনেক সহজ হয়।
বিবেকানন্দ তাই বলছেন, ও ভাষায় যেমন জোর, যেমন যেদিকে খুশি তাকে হেলানো যায়, প্রবাহিত করা যায়, আর কোনো কৃত্রিম ভাষায় সেটা করা যায় না। ও ভাষা বলতে কোন ভাষার কথা বলছেন? বাংলা ভাষা। আমাদের মনে রাখতে হবে যে যখন তুর্কি আক্রমণ হলো মধ্যযুগে, তখন একটা বলা যেতে পারে হিন্দু কালচার ছেড়ে একটা হিন্দু রাজত্বের যে অবসান ঘটল, সেন বংশের অবসান ঘটল, এবার পাঠানরা, মুসলমানরা বাংলার ক্ষমতা দখল করলো। এই যে একটা সাংস্কৃতিক ভাঙন, পালাবদল, সেরকম অবস্থায় বিপন্ন বাঙালি জাতি, ব্রাহ্মণেরা, তারা কি করলো, ওই মুসলমান সংস্কৃতি আর কালচার যেটা বিদেশ থেকে আমাদের দেশে এলো, তার একটা প্রতিস্পর্ধী কালচার বা সংস্কৃতি রূপে আমাদের হিন্দু সংস্কৃতির পুনর্জাগরণের জন্য তারা কি করলো, রামায়ণ মহাভারতের অনুবাদ করতে শুরু করলো, যাতে তারা নিজেদের ঐতিহ্যকে চিনতে পারে, যাতে বাঙালি জীবনে যে ভাঙনটা ঘটেছে, আদর্শের ভাঙন, পারিবারিক সম্পর্কের ভাঙন, সেটা রামায়ণের চরিত্রগুলোকে দেখে, তাদের সম্পর্কগুলোকে দেখে, কিংবা ভাগবতের কৃষ্ণকে দেখে তারা চরিত্রের একটা আদর্শকে তাদের জীবনে খুঁজে পায়। কিন্তু প্রশ্ন হলো যে ভাগবত পুরাণ তো ছিল, রামায়ণ তো ছিল, তাহলে আবার কেন অনুবাদ করতে হলো? এই যে অনুবাদের প্রসঙ্গটা কেন এলো? না, এগুলো ছিল কিসে? আমাদের রামায়ণ মহাভারত ভাগবত কিসে ছিল? সংস্কৃতে ছিল। সংস্কৃত সাধারণ মানুষ বোঝে না, মুষ্টিমেয় মানুষ বোঝে। তাহলে সাধারণ মানুষকে যদি ওই রামায়ণের মন্ত্রে, ওই কৃষ্ণের মন্ত্রে দীক্ষিত করতে হয়, তাদের চরিত্রের আদর্শকে তাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে তো আমাদেরকে মানুষ যে ভাষায় বোঝে সেই ভাষায় আমাদেরকে তাকে অনুবাদ করতে হবে। সংস্কৃত দিয়ে কাজ হবে না। সেই জন্য কৃত্তিবাস যখন তার শ্রীরাম পাঁচালী লিখছেন, তিনি একটি চমৎকার কথা বলছেন, লোক বুঝাইতে কইল কৃত্তিবাস পণ্ডিত। এই যে লোক বোঝানোর জন্য তিনি কাব্য লিখছেন, পণ্ডিতি করবার জন্য নয়। আগে যারা পণ্ডিতেরা লিখে গেছেন তারা পণ্ডিতি করেছেন, কিন্তু তিনি লিখছেন লোককে বোঝানোর জন্য। কোন ভাষায় লোক বোঝে? বাংলা ভাষায়। বিবেকানন্দ সেই বাংলার পক্ষে কথা বলেছেন। ভাষা আগে নয়, ভাব আগে। ভাষা ভাবকে প্রকাশের মাধ্যম। তাই ভাষা পরে মানে ভাষার গুরুত্ব নেই তা নয়। এখানে তিনি আসলে বলতে চাইছেন যে ভাষার কাজ যখন ভাবটাকেই প্রচার করা, তাহলে ভাবটা যে ভাষায় সার্থকভাবে প্রকাশ পাবে, যে ভাষায় আমি নিজেকে প্রকাশ করতে সহজ, যে ভাষায় অন্যকে বোঝাতে সহজ আমার পক্ষে, সেই মাতৃভাষা বাংলাকেই গ্রহণ করা উচিত। এবার প্রশ্ন হচ্ছে কোন মাতৃভাষা? বাংলার তো প্রচুর আঞ্চলিক রূপ আছে। আমরা যে ভাষায় কথা বলি, মেদিনীপুরের লোকেরা সেই ভাষায় কথা বলে না, বাঁকুড়ার লোক সেইভাবে কথা বলে না, উত্তরবঙ্গের লোক সেই ভাষায় কথা বলে না, পূর্ববঙ্গের বা বাংলাদেশের লোকেরা সেইভাবে কথা বলে না। ভাষাটা এক, কিন্তু তাদের উচ্চারণ ভঙ্গির মধ্যে কিন্তু তফাৎ আছে, তাদের ধ্বনিগত দিক থেকে তফাৎ আছে। এই যে কেউ রকে অ বলছে, অকে র বলছে, এরকম নানা আঞ্চলিক রূপ প্রচলিত আছে, যাকে আমরা উপভাষা বলছি। রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী বা রাজবংশী, এরকম 5টা উপভাষা বাংলায় আছে। তাহলে এই যে এত আঞ্চলিক রূপ, তাহলে কোনটাকে আমরা গ্রহণ করব? বিবেকানন্দ খুব সহজ কথায় বলছেন, কলকাতার ভাষা, স্ট্যান্ডার্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কলকাতার মানুষ যে ভাষায় কথা বলে, ওটা হচ্ছে খাঁটি আদর্শ বাংলা ভাষার একটা উচ্চতম রূপ। ঘষে মেজে বাংলা ভাষাকে যতটা উন্নত করে তোলা যায়, ওটা হচ্ছে সেই ভাষা। আমাদের কোনো কুপমন্ত্রকতা রাখলে চলবে না যে আমরা তো আমাদের আঞ্চলিক স্তরে এইভাবে কথা বলি, আমরা তো খাইনি যায়নি বলি। না, ওইভাবে বললে হবে না, খায় না যায় নাই বলতে হবে। কলকাতার লোক যখন আমাদের গ্রামে আসে, তারা কিন্তু কখনোই গ্রামের লোকের ভাষা শিখতে যায় না। গ্রামের লোক বরং তাদের খাবনি যাবনি কথাগুলোকে একটু চেপে গিয়ে কলকাতার মতো করে কথা বলতে চেষ্টা করে, কারণ তার মনে হয় যে তারা যে ভাষায় কথা বলছে ওটাও বাংলা, আমি যেভাবে বলি ওটাও বাংলা, কিন্তু আমার ভাষাটা ওই রকম একটা উন্নত ঝকঝকে রূপ পেতে পারত। বিবেকানন্দ সেটাই বলছেন, কলকাতার ভাষাকে আমাদেরকে গ্রহণ করতে হবে, ওটাই বাংলা ভাষার উচ্চতম আদর্শ মানদণ্ড হতে পারে। একটা ঝকঝকে ঘষে মেজে একটা অনুশীলিত রূপে ওটাকে ধরা যেতে পারে। তাই তিনি একটা চমৎকার উদাহরণ দিচ্ছেন যে পূর্ববঙ্গের লোক মানে বাংলাদেশের লোকই হোক, আর দক্ষিণবঙ্গ মানে আমরাই হাওড়ার যারা বাসিন্দা তারাই হই, একবার যদি কলকাতায় যাই, কলকাতার হাওয়া আমাদের গায়ে লাগে, তাহলে কি হয়, আমরা কলকাতার ভাষায় কথা বলতে শুরু করি। তাই তিনি বলছেন বিবেকানন্দ যে আমাদের আঞ্চলিক ক্ষেত্রে, আমাদের লোকায়ত স্তরে আমরা যে ভাষায় কথা বলি না কেন,
সাহিত্যের ক্ষেত্রে, জ্ঞান বিজ্ঞানের প্রকাশের ক্ষেত্রে, সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে আমাদেরকে কলকাতার আদর্শ ভাষাকেই ব্যবহার করতে হবে। আর যদি আমাদের বলার ভাষা আঞ্চলিক স্তরে আর আমাদের জ্ঞান বিজ্ঞানের চর্চার ভাষা, সাংস্কৃতিক চর্চার ভাষা, লেখার ভাষা দুটোকে যদি এক করতেই হয়, তিনি বলছেন না তোমরা আঞ্চলিক স্তরে নিজেদের ভাষাকে ছেড়ে দাও, তোমরা গ্রহণ করে রাখো, তাকেই ধরে রাখো, কিন্তু লেখার জন্য, জ্ঞান বিজ্ঞানের চর্চার জন্য, সাংস্কৃতিক চর্চার জন্য তোমরা কলকাতার আদর্শ ভাষাকেই গ্রহণ করতে হবে। এখানে সংকীর্ণতা প্রশ্রয় দিলে চলবে না। আর যদি বলো না আমরা একটাই বলবো, দুটোকে এক করে দেবো, মুখের ভাষা লেখার ভাষার মধ্যে একটা সমঝোতা তৈরি করব, একটা ঐক্য আনবো, তাহলে তোমাদেরকে কলকাতার ভাষাকেই গ্রহণ করতে হবে। বিবেকানন্দ তার বাঙ্গালা ভাষা প্রবন্ধে বাংলা ভাষার পক্ষে, মাতৃভাষার পক্ষে কথা বলেছেন। জ্ঞান বিজ্ঞানের চর্চার ক্ষেত্রে আমাদের মাতৃভাষাও যে কোনো অংশে পিছিয়ে নয়, বরং ওই ভাষায়, রবীন্দ্রনাথের ভাষায় মাতৃদুগ্ধের মতো আমাদের ভাবনাগুলোকে প্রকাশের ক্ষেত্রে ওই ভাষার কোনো বিকল্প হয় না, সে কথাই বিবেকানন্দ বলছেন। বিবেকানন্দের বাঙ্গালা ভাষা প্রবন্ধ নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের আলোচনা আরও আপনারা পেতে পারেন। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।